এই লেকচারে আমরা ওএসআই মডেলের রিমেইনিং তিনটা লেয়ার সম্পর্কে পড়ব। সেটা হলো সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। প্রথমে আমরা শুরু করব সেশন লেয়ার দিয়ে। তাহলে এই সেশন লেয়ার পড়ার আগে বা জানার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সবার প্রথমে, সেটা হচ্ছে সেশন জিনিসটা কি। আমরা যদি খুব সহজে বলি যে সেশন জিনিসটা অনেকটা এরকম, যে যেমন ধরো এটা হলো আমার একটা ইউজার, আর এটা হচ্ছে একটা সার্ভার। ফর এক্সাম্পল এটা হলো আমার এবি ব্যাংকের সার্ভার। আচ্ছা, এটা হলো এবি ব্যাংকের এবি ডিরেক্ট সার্ভার আর কি। আর এটা হলো আমি হলো ইউজার। তো এবি ব্যাংকে এবি ডিরেক্ট নামে একটা অ্যাপ আছে। তো ওই অ্যাপের মাধ্যমে আমরা সবকিছু আর কি, মানে ব্যালেন্স চেক করা বা ট্রানজাকশন এগুলো কন্ট্রোল করতে পারি। তো আমি যখন কোনো ধরো অনলাইন শপ থেকে বাজার করতে চাই বা ই কমার্স সাইট থেকে আমি কোনো শপিং করতে চাই, তখন আমাকে কি করতে হবে? পে করার জন্য এই এবি ব্যাংকের সার্ভারের কাছে ওই এবি ডিরেক্ট অ্যাপ দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে। ওকে, তারপরে সার্ভার সেই রিকোয়েস্টটা ফুলফিল করবে। তো এই প্রসেসটা কিভাবে হয় একটু চিন্তা করো, যে প্রথমে আমি ইউজার, আমি এই সার্ভারের কাছ থেকে একটা সার্ভিস নিতে চাই আর কি। তাহলে আমাকে এই ইউজার ডিভাইস থেকে সার্ভার ডিভাইসের কাছে একটা রিকোয়েস্ট পাঠানো লাগবে। এই রিকোয়েস্টে কি পাঠানো লাগবে? এই রিকোয়েস্টে আমার ক্রিডেনশিয়ালস গুলো পাঠানো লাগবে। যেমন ধরো আমার ইউজার নেম আর পাসওয়ার্ড, আমার যে এবি ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে অনলাইন অ্যাকাউন্ট, সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এই আমার ইউজারের কাছ থেকে এবি ডিরেক্টের সার্ভারে পাঠিয়ে দিব। আচ্ছা, যখন আমি এই এবি ডিরেক্টের সার্ভারে পাঠাবো, তখন যদি আমার ক্রিডেনশিয়ালস গুলো ওদের ডেটাবেসের সাথে ম্যাচ করে, তখন আমার একটা সেশন স্টার্ট হবে। যদি আমার ক্রিডেনশিয়ালস গুলো ম্যাচ করে, তখন আমার একটা সেশন স্টার্ট হবে। তার মানে এই যে এই সেশন স্টার্ট হলো, কখন আমাকে এই সার্ভারটা প্রথমে অথেন্টিকেশন দিল বা অথেন্টিকেট করলো। প্রথমে আমাকে সার্ভারটা অথেন্টিকেট করলো, তারপরে কি অথেন্টিকেট করার পরে আমাকে সেশন স্টার্ট করে দিল। এখন সেশন স্টার্ট করলে আমার কি লাভ হলো? আমাকে কিছু অথরাইজেশন দিল। আমাকে কি দিল? কিছু অথরাইজেশন। এখন এই অথরাইজেশন দিয়ে আমি কি করতে পারি? এই অথরাইজেশনের মাধ্যমে আমি যে কোনো ই কমার্স সাইটে পে করতে পারি। তাহলে এই অথরাইজেশনটা আমাকে ওদের সার্ভারে বিভিন্ন ডেটা ইউজ করার বা ওদের সার্ভারে বিভিন্ন সার্ভিস ইউজ করার একটা প্রিভিলেজ দিচ্ছে আর কি, এই অথরাইজেশনের মাধ্যমে। তাহলে আমাকে সেশন স্টার্ট হলো কিভাবে? আমাকে অথেন্টিকেট করার পরে এই সার্ভারটা আমাকে সেশনটা স্টার্ট করে দিল, এবং সেশন স্টার্ট করার ফলে আমি কিছু সার্ভিস ইউজ করার প্রিভিলেজ পাইলাম। এটাই হলো আমার অথরাইজেশন। এরপরে আমার যখন কাজ শেষ হয়ে যাবে, আমি যখন লগ আউট করবো, তখন কি এই আমার সেশনটা এন্ড হয়ে যাবে। লগ আউট করে ফেলার পরে আমি আর সেই সার্ভারের কাছে অথেন্টিকেটেড পারসন না, বা আমি এই সার্ভার থেকে কোনো অথরাইজেশন থাকবে না, বা আমি এই সার্ভারে কোনো সার্ভিস পাবো না আর। ওকে, তো প্রথমে দেখো অথেন্টিকেট করার ফলে আমার সেশনটা স্টার্ট হলো, তারপরে আমি সেশনটা মানে ওই সেশন ইউজ করে কিছু কাজ করলাম, এবং তারপরে আমার সেশনটা টার্মিনেট হলো। সেশন লেয়ার আমাকে এই সুবিধাগুলাই দেয়। দেখো, সেশন লেয়ারের একদম শুরুর যে সার্ভিসটা, সেটা হলো এস্টাবলিশমেন্ট, মেইনটেনেন্স এন্ড টার্মিনেশন অফ সেশন। আমি যখন লগ আউট করলাম, তখন আমার সেশনটা টার্মিনেট হয়ে গেল। এস্টাবলিশ হলো কখন? যখন আমি ক্রিডেনশিয়ালস পাঠালাম বা লগ ইন করলাম, তখন। এর মাঝের সময়টাতে কি হলো? আচ্ছা, এর মাঝের সময়টাতে আমি সার্ভিসগুলো নিলাম। তো এই কাজটাই হলো আমার সেশনগুলো করে থাকে। আবার অনেক সময় দেখা যায় না, যে আমি মনে করি কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করতে করতে আমি হলো ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। তারপরে আবার যখন ব্রাউজারটা আমি রিওপেন করি, তখন দেখা যাচ্ছে আমি যে জায়গাতে ব্রাউজারটা ক্লোজ করেছিলাম ওই অ্যাপের বা ওই ওয়েব অ্যাপের, সেখান থেকে আবার স্টার্ট হয়েছে। তো এই যে অনেক সময় কি করে, সেশনটা রিইনিশিয়েট করে। ওকে, আমাকে একদম শুরু থেকে অ্যাপটা ইউজ করা লাগে না। দেখা যাচ্ছে আমি যে পর্যন্ত ইউজ করতে করতে একটা ভিডিও, ধরো ইউটিউবের ক্ষেত্রে একটা ভিডিও আমি যে পর্যন্ত রেখে গেছিলাম, তাহলে ওইখান থেকে আবার স্টার্ট হচ্ছে। তাহলে আমি আগে যে সেশনটা ছিল ওই অ্যাপের সাথে আমার ডিভাইসের বা আমার ডিভাইসের অ্যাপের, ওই সেশনটা ওই জায়গা থেকে স্টার্ট হয়েছে, আবার শুরু থেকে স্টার্ট হচ্ছে না। তো এই সার্ভিসগুলো প্রোভাইড করে কে? এই সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে আমার সেশন লেয়ার। তাহলে সেশন লেয়ারের প্রথম যে সার্ভিসটা প্রোভাইড করে, এটা আশা করি আমরা বুঝছি। এরপরের যে সার্ভিসটা আমাকে সেশন লেয়ার প্রোভাইড করে, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের আমি দুইটা এক্সাম্পল দিই। প্রথমে মনে করো আমি একটা সার্ভারের মধ্যে
সার্ভার না, আমি একটা ডিভাইস থেকে মনে করো এ ডিভাইস থেকে বি ডিভাইসে এই 600 এমবি ডেটা ট্রান্সমিট করব। এই ডিভাইস থেকে বি ডিভাইসে 600 এমবি ডেটা ট্রান্সমিট করব। তো এখন এই সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে কি হয়, মনে করো আমার সিঙ্ক্রোনাইজেশনের ফলে 100 এমবি পর পর আমার একটা চেক পয়েন্ট তৈরি হয়। এটা তোমার মানে এই অ্যামাউন্টটা ফিক্স না, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি 100 এমবি। তো ধরো 100 এমবি পর পর একটা চেক পয়েন্ট তৈরি হয়। তো প্রথম চেক পয়েন্ট হলো আমার 100 এ, তারপরে 200 এ, ওকে। তো এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার মনে করো 453 এমবি ডেটা পাস হওয়ার পরে আমার এই কানেকশনটা ডেমলিশ হয়ে গেল, মানে আমার ইন্টারনেট কানেকশন চলে গেল বা কিছু হলো, হ্যাঁ ওকে। তো আমার গেছে কত 453 এমবি। তো দেখো এখন আমাকে পুরো ডেটাটা আর রিসেন্ড করা লাগবে না, কারণ দেখো আমার এই লাস্ট চেক পয়েন্ট ছিল হলো 400 এমবি তে। তো এই 400 এমবি পর্যন্ত ডেটাটা আমার চলে গেছে, তো এই পর্যন্ত আর যাওয়া লাগবে না। তাহলে আমার এখন এই 401 এমবি থেকে বাকি ডেটাটা রিসেন্ড করলেই হয়ে গেল। আমার দেখো আমার কানেকশনটা ডেমলিশ হয়েছে কি 453 এমবি তে, তো আমার শুরু থেকে আবার ডেটা ট্রান্সমিশনটা স্টার্ট করা লাগতেছে না। তো এই চেক পয়েন্টের ফলে আমি কি 401 এমবি থেকে বাকি ডেটাটা ট্রান্সমিট করলেই হয়ে যাচ্ছে, ওকে। আবার ধরো আরেকটা एग्जांपल ধরো, আমি অনলাইন থেকে একটা 100 পেজের বই ডাউনলোড করতেছি। এই 100 পেজের বই ডাউনলোড করার সময় আমার মনে করো যে সেশন লেয়ার প্রোটোকলটা ইউজ করতেছি, সেখানে মনে করো প্রতি 10 পেজে আমার হলো একটা করে সিঙ্ক্রোনাইজেশন চেক পয়েন্ট। প্রতি 10 পেজে আমার একটা করে সিঙ্ক্রোনাইজেশন চেক পয়েন্ট। তো মনে করো 67 নাম্বার পেজ ডাউনলোড হওয়ার পরে আমার কানেকশনটা চলে গেল কোনো কারণে কিছু সময়ের জন্য। এরপরে কানেকশনটা যখন আবার ব্যাক করবে তখন আমার এই যে প্রতি 10 পেজ পর পর চেক পয়েন্ট না, তার মানে আমার যে 60 এমবি পর্যন্ত ডেটা চলে গেছে, এই 60 এমবি পর্যন্ত আমাকে আর রিসেন্ড করা লাগবে না। 61 এমবি থেকে বাকি ডেটাটা আমার রিসেন্ড করলেই হবে। তো এটাই হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন চেক পয়েন্টের কাজ। এই সার্ভিসটা প্রোভাইড করে আমার সেশন লেয়ার। এরপরে যেটা আছে সেটা হলো ডায়ালগ কন্ট্রোল। আমরা ফিজিক্যাল লেয়ার পড়ার সময় দেখছিলাম যে আমার যে লাইনের মধ্যে দিয়ে যে ফিজিক্যাল কেবলের মধ্যে দিয়ে ডেটা পাস করব সেটা আমার সিমপ্লেক্স না হাফ ডুপ্লেক্স না ডুপ্লেক্স এর উপর আমার ডিপেন্ড করে, যে মানে এর উপর ডিপেন্ড করে আমার ট্রান্সমিশনটা। আচ্ছা, কিন্তু এই সেশন লেয়ারের এখানেও আমার হাফ ডুপ্লেক্স বা ডুপ্লেক্সের একটা ব্যাপার থাকে। জিনিসটা এরকম যে অনেক ধরো আমি আরেকজনের সাথে কমিউনিকেট করতেছি, এ ডিভাইস বি ডিভাইসের সাথে একটা পার্টিকুলার অ্যাপের মাধ্যমে কমিউনিকেট করতেছে। তো ওই অ্যাপের ধরো একটা কন্ডিশন আছে এরকম যে এটা মনে করো ভিওআইপি অ্যাপ, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, বা আমরা ইন্টারনেট ইউজ করে যে কলগুলো দেই এইটা। তো এই অ্যাপের মনে করো একটা কন্ডিশন আছে এরকম যে যখন আমি কথা বলবো তখন আরেকজন কথা বলতে পারবে না, মানে যখন আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত অন্য অপর প্রান্তের মানুষরা কথা বলতে পারবে না। আমার কথা বলা শেষ হবে কেবলমাত্র তবেই সে আবার কথা বলতে পারবে, বা এট দ্য সেম টাইম আমরা দুইজন মেসেজ আদান প্রদান করতে পারবো না। তাহলে এই যে দেখো আমার কমিউনিকেশনটা হাফ ডুপ্লেক্স হবে না ডুপ্লেক্স হবে, এই যে আমার কমিউনিকেশনটা হাফ ডুপ্লেক্স হবে আর ডুপ্লেক্স হবে। এই জিনিসটা কন্ট্রোল করবো হলো আমার সেশন লেয়ার। এটা হলো অ্যাপ লেয়ার, মানে অ্যাপের মাধ্যমে আর কি। ফিজিক্যাল লেয়ারের যে জিনিসটা ওটা তো আমার কেবলের হলো একটা মানে সীমাবদ্ধতা বলতে পারো, কিন্তু এই আমি যদি অ্যাপে এরকম কোনো কন্ডিশন দিতে চাই তো এইটা আমাকে দেওয়া লাগবে সেশন লেয়ার থেকে। দো আমার ফিজিক্যাল লাইনটা ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সাপোর্ট করে, স্টিল আমি যদি চাই যে আমার এই পার্টিকুলার অ্যাপটা হাফ ডুপ্লেক্সের সুবিধা মানে সার্ভিসগুলো নিবে, তাহলে আমি সেশন লেয়ার থেকে এই ডায়ালগ কন্ট্রোলটা কন্টিনিউ করতে পারি আর কি। তো এই গেল আমার মোটামুটি সেশন লেয়ারের কাজ। প্রেজেন্টেশন লেয়ারের সার্ভিসগুলোর মধ্যে সবার প্রথমে আছে আমার ডেটা ট্রান্সলেশন। তো ডেটা ট্রান্সলেশন বলতে কি বোঝায় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ধরো এটা একটা এ ডিভাইস এবং এটা একটা বি ডিভাইস, তো এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চাই। সি প্রোগ্রামিং করার সময় আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমার যত ধরনের ডেটা আমার র্যামে সেভ হয় বা যেখানেই সেভ হয় সবকিছু আমার আস্কি কোডে কনভার্ট হয়। আমার মানে কম্পিউটার কেবলমাত্র ধরো আস্কি কোড বোঝে,
তো এই জন্য আমার ডেটাগুলো আস্কি কোডে কনভার্ট হয়, আমি যদি টেক্সট লিখি সেটাও আমার আস্কি কোডে কনভার্ট হয়ে তারপরে সেভ হয়। ওকে, তো আস্কি কোড কি? আস্কি কোড হলো আমার 7 বিট একটা কোড। আচ্ছা, কিন্তু আইবিএম এর যে মেশিনগুলো আছে বা আইবিএম যে কম্পিউটার সিস্টেমগুলো প্রডিউস করে বা করতো, তো সেই কম্পিউটারগুলা এই যে টেক্সট বা এই টাইপ ভ্যালুগুলাকে রিপ্রেজেন্ট করতো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড এই ফরম্যাটে। নর্মাল কম্পিউটার রিপ্রেজেন্ট করে আস্কি কোডে, এটা একটা 7 বিট কোড। আর আইবিএম এর কম্পিউটার সিস্টেমগুলো রিপ্রেজেন্ট করতো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, এটা হলো আমার 8 বিট কোডে। তো এটা আমার 8 বিট কোডে রিপ্রেজেন্ট করতো। তো এখন এই কম্পিউটার যদি বি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাই, বা মনে করো এই কম্পিউটার যদি বি কম্পিউটারকে একটা মেসেজ পাঠাইতে চাই, যেমন ধরো এ বি সি, এই মেসেজটা পাঠাবে। তো এই মেসেজ পাঠাইতে গেলে আমার এটা আজকে কোড কত 65 66 67 এই তিনটা ডেটা সেন্ড করবে আর কি। তো এবিসি তো পাঠাইতে পারবে না, আজকে কোডগুলোর বাইনারি ফরম্যাটটা সেন্ড করবে আর কি। তো এই এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোডে এইটাই তো এর ইয়ার 6 মানে 65 নাও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, যেহেতু এটা 8 বিট। আচ্ছা, তো এটা অন্য কিছু হইতে পারে। তাহলে এই যে কোনো আজকে ভ্যালুকে আমার যখন এই বি তে ট্রান্সমিট করতে যাব, তখন সেটাকে আমার কি ইপসিডিক করে কনভার্ট করা লাগবে। এই কনভার্সনটা করবেটাকে, এই কনভার্সনটা করবে হলো প্রেজেন্টেশন লেয়ার। এটাই হচ্ছে ডেটা ট্রান্সলেশন। ধরো আমার যে রিসিভার ডিভাইস যদি আমার সেন্ডার ডিভাইসের ফরম্যাটটা সাপোর্ট না করে, তাহলে আমার রিসিভার ডিভাইসের কাছ থেকে ডেটাটা নিয়ে সেটাকে ট্রান্সলেট করে তারপরে সেন্ড করবে আমার হলো প্রেজেন্টেশন লেয়ার, যাতে আমার রিসিভার ডিভাইসের কাছে আমার ডেটাটা মানে রিসিভার ডিভাইসটা যে ইউজার ইউজ করতেছে সে যাতে ডেটাটা বুঝতে পারে। আমি আবার বলতেছি, সেন্ডার ডিভাইসের ফরম্যাটটা যদি আমার রিসিভার ডিভাইস সাপোর্ট না করে, তাহলে সেন্ডার ডিভাইসের ডেটাটা ইউজারের কাছ থেকে নিয়ে সেটাকে প্রেজেন্টেশন লেয়ার আমার ট্রান্সলেট করবে। যেমন ধরো আজকে থেকে এফসিডিক বা এফসিডিক থেকে আজকি, এই ট্রান্সলেট করার পরে তারপরে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে সেন্ড করবে এবং রিসিভার ডিভাইস তখন সেটা বুঝতে পারবে। এইটা হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ারের ডেটা ট্রান্সলেশন। আশা করি এটা বোঝা গেছে। তো এরপরে আসি এনক্রিপশন বা ডিক্রিপশন। আমার ইউজার যে ডেটাটা দেয় সেই পুরা ডেটাটা এনক্রিপ্ট করে পাঠাইতে পারে আমার প্রেজেন্টেশন লেয়ার, বা রিসিভার সাইডে এই ডেটাটা ডিক্রিপ্ট করে পাঠাইতে পারে। নেটওয়ার্ক লেয়ারেও আমরা হলো আইপি প্যাকেটের মধ্যে এনক্রিপশন ডিক্রিপশন দেখছি, ওখানে ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলো এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করে। আর এই উপরের লেয়ারে আমার পুরো ডেটাটা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করে ফেলে। এই এনক্রিপশন বা ডিক্রিপশন কেমনে হয়? ধরো এটা হলো প্লেন টেক্সট আমার বা ইউজার ডেটা। তো ইউজার ডাটাটাকে যদি আমি এনক্রিপ্ট করি, এই এনক্রিপ্ট করার জন্য একটা কি লাগে। ইউজার ডেটাটাকে যদি আমি একটা এনক্রিপ্ট করি, এই এনক্রিপ্ট করার জন্য একটা কি লাগে। তো এই কিটা আমার সেন্ডার এবং রিসিভার দুইজনেরই সামহাও এই কিটা জানা থাকা লাগবে। যে কি দিয়ে এনক্রিপ্ট করব, ইউজুয়ালি মানে ধরো ওই কি দিয়ে আমাকে ডিক্রিপ্ট করতে হবে ইউজুয়ালি, বাট কি মানে ভিন্ন হয় এরকম এনক্রিপশন অ্যালগরিদমও আছে আর কি। ঠিক আছে, তো এই যে তো ইউজার ডেটাটাকে যদি আমি এনক্রিপ্ট করি, তাহলে এখান থেকে পাবো সাইফার টেক্সট। এনক্রিপ্ট করলাম কিসের মাধ্যমে? একটা কি এর মাধ্যমে। আচ্ছা, তাহলে রিসিভার আমার রিসিভ করবেটা কি? সাইফার টেক্সট। তো এই সাইফার টেক্সটকে যখন ডিক্রিপ্ট করবে ইউজিং দ্যাট সেম কি, তখন আমি এখান থেকে কি পাবো? প্লেন টেক্সট। তাহলে আমার এই ইউজার ডেটা প্লেন টেক্সট বা ইউজার ডেটা আর কি। তো ইউজার ডেটার এনক্রিপশন বা ডিক্রিপশনের যে কাজটা, এই কাজটা করবে কে? এই কাজটা করবে হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ার। এনক্রিপশন বা ডিক্রিপশনের একটা মানে খুব সিম্পল এক্সাম্পল দিই। যেমন ধরো আমি এবিসি এই ডেটাটা আরেকজনকে সেন্ড করতে চাই আর কি। তো এখন আমার মনে হচ্ছে যে আমি ডেটাটা এনক্রিপ্ট করে পাঠাবো। যদি এনক্রিপ্ট করে না পাঠায়, তাহলে অন্য কেউ আমার ডেটাটা যদি বুঝে ফেলে, তো এই জন্য ফর সিকিউরিটি পারপাস আমি ডেটাটাকে এনক্রিপ্ট করে পাঠাবো। ধরো আমার কি হলো 3,
এই কিটা আমার সেন্ডার এবং রিসিভার দুইজনেই জানে। তো আমি কি করতে পারি, এই যে এখানে যে এ অ্যালফাবেটটা আছে না, তো এই অ্যালফাবেটের সাথে মানে যতগুলো অ্যালফাবেট আছে আমি প্রত্যেকটা অ্যালফাবেট থেকে 3 ঘর পরের অ্যালফাবেটটা নেব। তাহলে এর জায়গায় আমি কি নিব, ডি নিব, বি এর জায়গায় ই নিব। বেসিক্যালি আমি কি করছি, প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে আমি 3 করে অ্যাড করছি। তাহলে আমার এখানে কি 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 হলো 3। আচ্ছা, রিসিভার তাহলে আমার কি ডেটা রিসিভ করবে, রিসিভারের প্রেজেন্টেশন লেয়ার, রিসিভারের প্রেজেন্টেশন লেয়ার রিসিভ করবে হলো আমার ডিএফ, যদি আমি পাঠাইছিলাম এবিসি। এখন দেখো আমরা দুইজনে কিন্তু মানে দুইজনের প্রেজেন্টেশন লেয়ারই কিন্তু জানে যে আমার কি হলো 3। এখন তাহলে এই ডিক্রিপ্ট কেমনে করবে, এই ডিক্রিপ্ট করবে আমি কি 3 অ্যাড করছিলাম, এ হলো 3 মাইনাস করবে, তাহলে 3 মাইনাস করে কি এ পাবে, বি পাবে এবং সি পাবে। এরপরে এই ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে পাঠিয়ে দিবে, অ্যাপ্লিকেশন লেয়ার ইউজারকে শো করবে আর কি। তাহলে এইটাই হলো এনক্রিপশন বা ডিক্রিপশন এবং এটা হলো কি এর ব্যবহার। তাহলে এই যে এনক্রিপশন ডিক্রিপশনের যে সার্ভিসটা এটা প্রোভাইড করবে হলো আমার প্রেজেন্টেশন লেয়ার। এরপর আসি ডেটা কম্প্রেশন। ডেটা কম্প্রেশনে আমার মানে খুব সিম্পল একটা জিনিস, আমরা কোনো ডেটা কম্প্রেশনের অ্যালগরিদম শিখতে যাব না। ডেটা কম্প্রেশনে কি করে, মনে করো আমার ধরো 200 বিটস একটা ডেটা আছে, তো 200 বিটস একটা ডেটাকে আমি কি করতে পারি, মনে করো কম্প্রেস করে ছোট করে ফেলবো, ধরো 128 বিটস করতে পারি। হ্যাঁ, তো যে 0 1 এর যে কম্বিনেশনটা আছে এই কম্বিনেশনটাকে আমি ছোট করে ডেটার সাইজ কমায় ফেলতে পারি। তো এই ডেটা কম্প্রেশনটাও করে হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা, তো এই গেল আমার প্রেজেন্টেশনাল লেয়ারের কাজ। এরপরে আমরা যে ফাইনাল যে লেয়ারটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের পরে ফাইনাল যে লেয়ারটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের ডিরেক্টলি ইউজারকে সার্ভিস প্রোভাইড করে। প্রথমে আমরা যে সার্ভিসটা দেখব সেটা হলো ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস এন্ড ম্যানেজমেন্ট। আমি আরেকজনের সাথে এ ডিভাইস থেকে এ ডিভাইসে আমি ইউজ করতেছি, বি ডিভাইস আরেকজন ইউজ করতেছে, তো আমরা নিজেদের মধ্যে কিছু ডেটা ট্রান্সমিট করব আমার পিসি থেকে তার পিসিতে। তাহলে আমার পিসি থেকে যে ডেটা ট্রান্সমিট করব, এই যে আমার পিসির সবগুলা ডেটা কিভাবে আছে, এই ডিরেক্ট মানে যেমন সি ড্রাইভ ডি ড্রাইভ এভাবে সাজানো থাকে না, তাহলে এই যে এই ফাইলের অ্যাক্সেস গুলো তো আমাকে প্রোভাইড করা লাগবে। তাহলে এই ফাইলের অ্যাক্সেস প্রোভাইড করবে কে, অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরে এই ফাইলগুলো কিভাবে মানে অর্গানাইজড ওয়েতে সাজানো থাকবে, এটা হলো ফাইল ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরে আমি কোন কোন ফাইল ট্রান্সফার করবো, এটা যে যে ফাইল আমি সিলেক্ট করে দেবো সেইটা যে ট্রান্সফার করে নিচের লেয়ারকে দিয়ে দিবে। আমি মনে করি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে আমি যে ডাটাটা সেন্ড করা লাগবে সেটা হয় টাইপ করলাম বা আমি ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে অ্যাপ্লিকেশন লেয়ারকে দিলাম, অ্যাপ্লিকেশন লেয়ার সেই ডেটাটা নিচের লেয়ারকে দিয়ে দিল, মানে প্রেজেন্টেশন লেয়ারকে। তো এই কাজটাই হলো আমার অ্যাপ্লিকেশন লেয়ারের। আবার ধরো অ্যাপ্লিকেশন লেয়ার হলো আবার মানে আমাদেরকে মেইল সার্ভিস প্রোভাইড করে। মেইল সার্ভিস কিরকম, আমাকে মেইল লেখার জন্য খুব সুন্দর একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিচ্ছে, আমি সেখানে টাইপ করতেছি, তারপরে সেই পুরো ডাটাটা অ্যাগ্লোমেরেট করে আমাকে নিচের লেয়ারে দিয়ে দিচ্ছে। তো এই সার্ভিসটাও প্রোভাইড করতেছে কে, অ্যাপ্লিকেশন লেয়ার। তারপর ডিরেক্টরি সার্ভিসেস, মানে আমরা সবগুলা ডিরেক্টরিতে ফাইলগুলোকে সাজায় রাখে অর্গানাইজড হতে, আমরা যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি বা ডেটাটা ম্যানেজ করতে পারি। তো এই সার্ভিসটাও প্রোভাইড করতেছে অ্যাপ্লিকেশন লেয়ার। এবং সবার শুরুর যেটা নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল। আমরা অনেক সময় করি কি যে কোনো পিসির রিমোট অ্যাক্সেস নেই, যেমন ধরো আমার আইওটিতে একটা সার্ভার আছে, সেই সার্ভারে তো আমি এখন ফিজিক্যালি যাইতে পারতেছি না, কিন্তু আমার পিসির সাথে সেই সার্ভারটা কোনো ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। তাহলে আমার পিসিতে বসে থেকে আমি সেই মানে সিকিউর সার্ভার শেল নামে একটা জিনিস আছে, এটার মাধ্যমে ওই সার্ভারের বা অন্য আরেকটা পিসির ফাইলগুলোর অ্যাক্সেস নিতে পারবো। এটাকেই বলা হচ্ছে যে রিমোট অ্যাক্সেস। তো এইটাই হলো আমার নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল। আমার যে টার্মিনাল আছে এই টার্মিনাল ইউজ করে, আমার পিসি টার্মিনাল ইউজ করে আমি অন্য কম্পিউটারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি, অন্য কম্পিউটারের ফাইল ম্যানেজারকে অ্যাক্সেস করতে পারতেছি। এটাই বলা হচ্ছে নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল। তো মোটামুটি এই হচ্ছে আমার ওএসআই লেয়ারের 7টা এই হচ্ছে আমার ওএসআই মডেলের 7টা লেয়ার।